মানুষের নিত্যদিনের অসুস্থতায় ব্যথা একটি বিশাল সমস্যার নাম। কিছু কিছু ব্যথা আছে যা সাধারণ ব্যথানাশক ওষুধ খেলেই চলে যায়, আবার কিছু ব্যথা আছে দেখা গেল যে যতই ব্যথানাশক ওষুধ খাক এগুলো কিছুদিন পরে ব্যথানাশক ওষুধ যতদিন খাবে ততদিনই ভালো থাকবে, ওষুধটা বন্ধ করার পর আবারই ব্যথাটা চলে আসে। তো মেডিকেলের টার্ম অনুযায়ী আমরা একে বলি হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন। একজন ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আজকে আমরা এরকম কিছু দীর্ঘমেয়াদী ব্যথা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক রায়হান, একজন ব্যথা বিশেষজ্ঞ। প্রথমেই আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। পৃথিবীতে এমন মানুষ খুবই কম পাওয়া যাবে যাদের হচ্ছে জীবনে একবার হলো কোমর ব্যথা হয় নাই। আমরা খুবই কমনলি এই কোমর ব্যথা রোগী পেয়ে থাকি, তবে সেক্ষেত্রে হচ্ছে যে একটা জিনিস আমরা পেয়ে থাকি যে দেখা যায় যে যাদের বয়স 40-এর বেশি, এই এজ গ্রুপটাকে আমরা বেশি পেয়ে থাকি। এর মধ্যে আবার মহিলাদের হচ্ছে আক্রান্তের হারটা বেশি। তো আমরা কিছু কারণ জেনে নিই যে কি কি কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে। খুবই কমনলি আমরা যে রোগীগুলো পেয়ে থাকি মাংসপেশির সংকোচন, বা আমরা অনেকেই এটা আমরা জেনে যাই যে মাসল স্পাজম। আমাদের মেরুদণ্ডের পাশে যে মাসলগুলো আছে এইগুলো যদি কোনো কারণে সংকুচিত হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্যথা তীব্র থেকে তীব্র হয়ে থাকে। পিএলআইডি, দুইটা মেরুদণ্ডের মাঝখানে আমাদের যে একটা সাদা জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিস্ক। এটা কোনো কারণে ধরেন আপনি না বুঝে বেশি ওজন নিয়ে ফেলেছেন, আঘাতজনিত কারণে আপনি পড়ে গিয়েছেন, তারপর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট করেছেন, তখন হচ্ছে দেখা যায় এই দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে এটা খুবই স্বচ্ছ এবং জেলি লাইক স্ট্রাকচার, দেখা যায় এটা ফেটে গিয়ে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে আমাদের নার্ভ রুটে বা রগের উপর চাপ দিচ্ছে, তখনই দেখা যায় যে তীব্র কোমর ব্যথা হয়। মহিলাদের প্রস্রাবের ইনফেকশন হলেও কোমর ব্যথা হতে পারে। প্রেগনেন্সির পরবর্তী দেখা যায় যে অনেক রোগী আমরা পেয়ে থাকি যারা বলে যে তাদের কোমর ব্যথা হয়েছে। তো এখন কোন কোন লক্ষণ দেখলে বুঝবো যে আমরা এই রোগীকে অবশ্যই চিকিৎসা করানো উচিত। ইনিশিয়ালি দেখা যায় যে এইসব রোগীদের ব্যথা খুবই নর্মালি থাকে, বাট দিন যত বেড়ে যায় তখন হচ্ছে যে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। যখন আমাদের কাছে আসে তীব্র ব্যথা নিয়ে তখন হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাকে সেই অনুযায়ী চিকিৎসা করাবো। তবে এইসব ক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে যদি এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে পারলে ব্যথা অনেকটুকু লাঘব হয়ে যায়। হাঁটু ব্যথা একটি সার্বজনীন রোগ। দেখা যায় অধিকাংশ মানসিক জীবনে কোনো না কোনো বয়সেই হাঁটু ব্যথায় ভোগেন। তবে কারণ যাই হোক, দেখা যায় হাঁটু ব্যথায় যখন ভোগেন দৈনন্দিন কাজ করতে অনেক কষ্ট হয়ে থাকে। সেক্ষেত্রে হাঁটু ব্যথার কী কী উপসর্গ হয়, দেখা যায় যে হাঁটু ভাঁজ করা যায় না, তারপর হচ্ছে যে হাঁটু ভাঁজ করতে গেলেই হচ্ছে তীব্র ব্যথা হয়, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, আক্রান্ত স্থানে হচ্ছে দেখা যায় কোনো কারণে ফুলে গেছে। হাঁটু ব্যথা দূরকরণে আমাদের হচ্ছে করণীয়, আমাদের শরীরে ওজন বহন করার জন্য হাঁটু হচ্ছে অন্যতম। তো সেক্ষেত্রে হচ্ছে যাদের ওজন বেশি সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করলেও দেখা যাবে যে হাঁটু ব্যথাটা হচ্ছে যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়াও কিছু এক্সারসাইজ আছে, দৌড়ানো, সাঁতার কাটানো, সাইকেল চালানো, এইসব করলেও দেখা যায় যে আমাদের হাঁটু ব্যথা আমাদের নিয়ন্ত্রণে থাকে। মাথা ব্যথার ক্ষেত্রে আমরা সবচেয়ে কমন যে রোগী পাই সেটা হচ্ছে মাইগ্রেন হেডেক। রোগী এসেই বলবে যে ডাক্তার সাহেব আমার হচ্ছে যে মাইগ্রেন অ্যাটাক বা মাইগ্রেন হেডেক। সেক্ষেত্রে সেটা আমরা বুঝবো কীভাবে যে মাইগ্রেন হেডেক। সাধারণত দেখা যায় যে রোগীরা এসে বলবে যে তার মাথার একদিকে তীব্র ব্যথা, মাথার মধ্যে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এবং মাথা ব্যথাটা যখন শুরু হয় তখন সে বমি বমি ভাব হতে পারে। তো এই মাইগ্রেন অ্যাটাকের কারণ যদি আমরা উদ্ঘাটন করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে এটা একজ্যাক্ট আসলে কারণ কোনো জানা যায় না। তো কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে মাইগ্রেন অ্যাটাকটাকে আরও বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে হচ্ছে ধরেন কেউ অনেক স্ট্রেসে আছে, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, রোদের মধ্যে কাজ করা, চা বেশি খাওয়া, কফি বেশি খাওয়া, চকলেট খাওয়া, অ্যালকোহল, স্মোকিং, এগুলোর জন্য, বা হচ্ছে ফিমেলরা হচ্ছে যদি যারা কন্ট্রাসেপটিভ বিভিন্ন মেথড ইউজ করেন, ওরাল কন্ট্রাসেপটিভ মেথড, তাদের জন্য হচ্ছে মাইগ্রেন অ্যাটাকের হারটা অনেক বেশি হয়ে থাকে। দৈনন্দিন চেম্বার প্র্যাকটিসে আমরা খুবই আরেক ধরনের রোগী পেয়ে থাকি যাদের হচ্ছে যে কাঁধে ব্যথা। অনেকেই এটাকে বলে ফেলে আসে ডাক্তার সাহেব আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে। তো এটা হচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন কারণ হতে পারে। আমাদের হচ্ছে বোনস কোনো কারণে ভেঙে গেলে, লিগামেন্ট ইনজুরি হলে, এখানে হচ্ছে বার্সা যদি ইনফ্লামড হয়ে থাকে সেক্ষেত্রেও হতে পারে। তো এটা হচ্ছে যে আরেকটা গ্রুপকে আমরা খুব কমনলি পেয়ে থাকি যারা হচ্ছে ডায়াবেটিক রোগী, তাদের হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা তাদের হচ্ছে খুব কমনলি হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে রোগীরা কোনোভাবেই হাতই নাড়াতে পারে না, হাত এভাবে বসে আছে, হাতই তুলতে পারতেছে না, বা হচ্ছে আমরা যারা শার্ট পরি পুরুষরা শার্টের বুতাম হচ্ছে লাগাতে পারে না, ফিমেলরা হচ্ছে যে মাথার চুল বা খোপা বাঁধতে পারে না। টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা, দৈনন্দিন কাজ করতে গেলে আমরা যখন এখানে দেখি যে কনুইতে ব্যথা হচ্ছে, ব্যাপারটাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু দিন যত যাচ্ছে ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে, তখনই হচ্ছে আমরা দেখা যায় যে রোগীরা আমাদের কাছে শরণাপন্ন হন।
সেক্ষেত্রে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এখানে ডায়াগনোসিস করি যে এখানে ওনার যে কমন এক্সটেন্সর গ্রুপের যেই টেন্ডনগুলো আছে মাসেলের টেন্ডন, এখানে হচ্ছে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজে আমরা 3 থেকে 4 মাস রেস্ট দিই, সাথে হচ্ছে কিছু ব্যথানাশক ওষুধ দিই। যদি হচ্ছে সেরে যায়, দেখা যায় যে অনেকে ম্যাক্সিমাম রোগী হচ্ছে এভাবে সেরে যায়। যদি না সেরে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারভেনশন করে থাকি। পায়ের তালুতে ব্যথা, পায়ের তালুতে ব্যথার জন্য আমরা যেসব রোগী পেয়ে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি প্লান্টার ফাশাইটিসের রোগী। আমাদের পায়ের তালুতে যে একটা প্লান্টার ফাশা নামে যে পর্দা আছে, এটা বিভিন্ন কারণে মোটা হয়ে যায়। তবে হচ্ছে যাদের ওজন বেশি, ফিমেল, তারপর হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড, এইসব রোগীদেরই হচ্ছে এই রোগটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। পায়ের তালুর এই ব্যথা বা গোড়ালির ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যারা শক্ত জুতা পরে থাকি সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা অ্যাভয়েড করবো। একদম নরম সোলের জুতা আমরা ব্যবহার করব, ওজন নিয়ন্ত্রণে রাখবো, ডায়াবেটিস এবং থাইরয়েড হচ্ছে আমরা নিয়ন্ত্রণে রাখবো। এক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যথা মুক্ত থাকা যায়। যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী ব্যথায় একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং সেই মোতাবেক চিকিৎসা করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।